পড়ছিলাম দিশেহারা, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা ২৪। শ্রবণ সোহার হাত ধরে সকলের দিকে একবার নজর বুলিয়ে বজ্রকণ্ঠে বলে, কোনোদিন কোনো ছেলে ওর দিকে তাকালে তার খবর আছে। আর কোনো কুত্তার বাচ্চা ওর গায়ে হাত তোলা তো দূর, ওকে ফুলের টোকা দিলেও শরীরের সঙ্গে আর হাত থাকবে না ফুল ছোড়ার জন্য। কথাগুলো বলেই সোহাকে নিয়ে পার্কিংয়ের দিকে আগায়। সোহা এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্রবণ নিজের ব্ল্যাক মার্সিডিজ বেঞ্জ নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে আসে রাস্তায়। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ও ওর বউকে মারবে, কাটবে, খুন করবে, কিন্তু বাইরের একটা মানুষও ওর বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারবে না। গায়ে হাত তোলা তো অনেক দূরে। অল্প সময়ের মধ্যেই গাড়ি বিশাল ভবনের পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহা গাড়ি থেকে নেমে দাঁড়ানোর পর শ্রবণ গাড়ি পার্কিং করে ভেতর থেকে বেরিয়ে আসে। লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন। আস্তে আস্তে সোহার কাছ থেকে রাস্তায় শুনে নিয়েছে পুরো কাহিনী। শ্রবণের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে। এখনো সোহাকে ওই শয়তানটা ছুঁয়েছে, এটা শুনে মাথায় আরও আগুন ধরে গেছে। চোখ বন্ধ করে রেখে বলে, যা গোসল করে আয়। সোহা হাতের ব্যাগ ফ্লোরে রেখে সোজা আলমারির দিকে এগিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। শ্রবণের চোখ মুখ দেখে এখন আরও ভয় করছে। বাইরের কোনো ছেলে ওকে ছুঁয়েছে, এটা শোনার পর যে শ্রবণ এখন ওকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। কাপড় চোপড় বের করে নিয়ে দ্রুত ওয়াশরুমে প্রবেশ করে। শ্রবণ ধপ করে বিছানায় বসে পড়ে। দুই হাতে খামচে ধরে নিজের মাথার চুল। ওই কুত্তার বাচ্চাকে হাতের কাছে আরেকবার পেলে ওর হাতই ছিঁড়ে নেবে। প্রায় আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। শ্রবণ এখনো আগের মতোই বসে আছে। ওর চোখ মুখের দিকে তাকানোর সাহস এখন হচ্ছে না সোহার। তখন ওদের মেরেছে, এখন ওকে মারতে পারে। শ্রবণকে দিয়ে কোনো বিশ্বাস নেই। ভেজা কাপড় চোপড় নিয়ে বেলকনিতে চলে আসে। শুকনোগুলো তুলে নিয়ে ভেজাগুলো মেলে দেয়। রুমে ফিরে আসতেই দেখে শ্রবণ উদাম গায়ে দাঁড়িয়ে আছে। টাওয়াল দিয়ে সোহা দ্রুত চুল থেকে টাওয়াল খুলে দিয়ে দেয়। শ্রবণ টাওয়াল হাতে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, কফি নিয়ে আয়। সোহা রুম থেকে বের হয়ে যায়। শ্রবণ শাওয়ার ছেড়ে নিচে দাঁড়িয়ে রইল সোজা হয়ে। সোহার বলা কথাগুলো এখনো কানে বাজছে। ওই কুত্তার বাচ্চাকে সামনে পেলে সত্যি সত্যি মারবে আবার। শ্রবণ চৌধুরীর ওয়াইফকে সোহার স্বাদ মিটিয়ে দেবে চিরদিনের জন্য। রাগে ওর কপাল আর ঘাড়ের প্রত্যেকটা রগ ভেসে আছে। হাত মুষ্টিবদ্ধ করে রাখার কারণে হাতের রগগুলো ভেসে উঠছে বারবার। আবার শ্রবণ কোনোদিন কোনো মেয়েকে র্যাগিং করে না। সেদিন প্রথম সোহাকে র্যাগিং করার জন্য নিয়েছিল আর অমন একটা ডেয়ার দিয়েছিল ওকে। শ্রবণ আগে থেকেই জানে সোহার মায়ের চরিত্র সম্পর্কে। ওর পুরোপুরি ধারণা ছিল সোহা মায়ের মতো হয়েছে। মা, খালা, নানি সবগুলোর চরিত্র তো একই, ফুলের মতো পবিত্র। শ্রবণ ভেবেছিল সোহা ডেয়ার পূরণ করার জন্য ওর বন্ধুকে কিস করবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে ওর বন্ধুকে কিস করার জন্য রাজি হয়নি। নাচতে বললে তাও রাজি হয়নি। শেষে কান ধরে উঠবোস করেছিল। সেদিন একটু হলেও সোহার প্রতি ওর ধারণা বদলেছিল, কিন্তু যখন সামাদ চৌধুরী কল করে এ ব্যাপারে বলেন, তখনই ওর মস্তিষ্কে আগুন ধরে আর সোহাকে কেলানোর ভূত ভর করে মাথায়। গোসল সেরে বেরিয়ে এসে দেখে সোহা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস না পরেই কফির মগ হাতে তুলে নেয়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দুটো এখনো পানিতে টইটুম্বর হয়ে আছে। কি খাবি এখন? যা রান্না কর। সোহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রবণ কফির মগে চুমুক দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ঘুরে ফিরে বারবার ওই শয়তানটার চেহারা চোখে ভাসছে আর শরীরে আগুন ধরছে। এখন হাতের কাছে পেলে কি যে করতো শ্রবণ নিজেও জানে না। ও মেনেই নিতে পারছে না ওই ছেলে সোহার হাত ধরেছিল। প্রায় 1.5 ঘন্টা পর রুম থেকে বের হয় শ্রবণ। রাগ কিছুটা কমেছে এখন। রান্নাঘরে এসে দেখে সোহা পানিতে হাত ডুবিয়ে দাঁড়িয়ে আছে। কপাল ভুরু ক্রুচকে বলে, রান্না হয়েছে? হ্যাঁ। তুমি গিয়ে বসো, আমি সব নিয়ে আসছি। পানি থেকে হাত তুলতেই হাতের জ্বালা বেড়ে যায়। হাত ঝাঁকাতে ঝাঁকাতে চুলার কাছে এসে দাঁড়ায় ভাতের পাতিল নামানোর জন্য। শ্রবণ ওর কাছে এগিয়ে এসে হাতটা ধরে দেখতে দেখতে বলে, হাতে কি হয়েছে? কিছু না। কিছু হয়নি, তাহলে এভাবে ঝাঁকাচ্ছিস কেন? সোহা চুপ করে থাকে। শ্রবণ হাতের দিকে ভালোভাবে নজর দিয়ে বলে, হাত এমন লাল হয়েছে কেন? কি হয়েছে? কতক্ষণ ধরে হাত ভিজিয়ে রেখেছিস? হাত জ্বলছে। কেন? মরিচ ধরার জন্য। শ্রবণ হাতের দিকে তাকিয়ে আছে। সোহার হাতের আঙুলগুলো কাঁপছে। অনেকক্ষণ ধরে বোধহয় পানিতে হাত ডুবিয়ে রেখেছে। হাতের চামড়া কুঁচকে গেছে, লাল হয়ে গেছে পুরো হাত। প্রত্যেকদিন রান্নার সময় এমন হয়? মাথা নাড়ে সোহা। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থাকে। যন্ত্রণায় সোহার চোখ মুখ কাতর দেখাচ্ছে। চোখ দুটো টলমল করছে।
শ্রবণ সোহাকে টেনে এনে আবার সিঙ্কের পাশে দাঁড় করায়। পানিতে হাত ডুবিয়ে দিয়ে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে আসে। আইস কিউব বাটির পানিতে দিতেই সোহা বলে, আর লাগবে না, তুমি গিয়ে টেবিলে বসো, আমি ভাত বেড়ে নিয়ে আসছি। চুপচাপ দাঁড়িয়ে থাক। সোহা পানিতে হাত ডুবিয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। যেই শ্রবণ সবসময় ওকে কষ্ট দিতে, যন্ত্রণা দিতে মুখিয়ে থাকে, সে আজ ওর যন্ত্রণা কমানোর চেষ্টা করছে। শ্রবণের চোখ মুখ গম্ভীর, দেখে অনুমান করার সাধ্য নেই ও কি ভাবছে। আজ সকালে সোহার ঘুম আগে ভাঙে। নড়াচড়া করতে গেলে বুঝতে পারে শ্রবণ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। গায়ের উপর থেকে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয়। উঠে বসতে গেলেই চুলে টান লাগে। ব্যথা পেয়ে পুনরায় শুয়ে পড়ে। মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে। ওর নড়াচড়ায় শ্রবণের ঘুম হালকা হয়ে আসে। নড়েচড়ে পুনরায় সোহাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে যায়। আবার সোহা শ্রবণের হাত সরিয়ে দিতে দিতে বলে, সকাল হয়ে গেছে, জিমে যাবে না? কটা বাজে? সোহা শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনে সময় দেখে বলে, 5:30টার উপর। 5:30টার উপর বাজে শুনে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, সেজন্য সকালে ঘুম ছাড়তে চাইছে না। অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় জিমে যাওয়ার জন্য। সোহা নিজেও ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তখনই ফ্ল্যাটে প্রবেশ করে মাজেদ আন্টি। ওনার হাতে অল্প কিছু সবজি আছে, হয়তো ওদের জন্যই নিয়ে এসেছে। উনি সোহার সঙ্গে টুকটাক কথা বলে রান্নাঘরে প্রবেশ করেন। গতকালকের জমিয়ে রাখা থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দেন গুছিয়ে। রান্নাঘর পরিষ্কার করে ড্রয়িং রুম ঝাড়ু দেন। মাজেদা আন্টি নাস্তা তৈরি করতে নিলে সোহা বলে, নাস্তা তো বাইরে থেকেই নিয়ে আসে। আমাকে তো শ্রবণ গতকাল বলেছিল এখন থেকে সকলে এসে নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। ও, দুপুরে কি খাবে? নাস্তা তৈরি করে দুপুরের খাবার তৈরি করে রেখে যাব। দুপুরের খাবার তো আমিই তৈরি করি। আমাকে বলেছে দুপুরে আর রাতের রান্নাও করে রেখে যেতে। সোহা আর কিছু বলে না। রান্নাঘর থেকে বের হওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই মাজেদা আন্টি বলে, তুমি শ্রবণের আপন চাচাতো বোন? সোহা আবার ঘুরে দাঁড়ায়, মাথা নাড়ে, হ্যাঁ বোঝায়। মাজেদা আন্টি আবার বলেন, শ্রবণের সঙ্গে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ও বাড়িতে গিয়ে থাকে না কেন? বিয়ের সময় গিয়ে শুধু কিছুদিন ছিল। সোহা মনে মনে কিছু একটা ভেবে বলে, আমি তো সেভাবে কিছু জানি না, ছোটবেলা থেকেই এমন দেখে আসছি। তোমরা একে অপরকে আগে থেকেই ভালোবাসতে? না, পারিবারিকভাবে বিয়ে তোমাদের? সোহা চুপ করে থাকে, কথা বলছে না কেন? ভাইয়ার ইচ্ছে হয়েছিল বিয়ে। ও, শ্রবণ কিন্তু খুব ভালো ছেলে। সোহা জোরপূর্বক মৃদু হেসে বলে, সোহা আর দাঁড়ায় না রান্নাঘরে। রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে চলে আসে। ওকে আর রান্না করতে হবে না ভেবেই অনেক আনন্দ হচ্ছে। এখন থেকে আর হাত জ্বালা করবে না। জানালার পর্দা সরিয়ে গ্লাস খুলে দেয়। বাইরে থেকে সকালের হিমেল হাওয়া এসে ছুঁয়ে যায় ওর সারা অঙ্গ। চোখ বুজে লম্বা একটা শ্বাস টেনে নেয়। কেন যেন ভালো লাগছে এখন, আনন্দ আনন্দ ফিল হচ্ছে। আজকেও সোহাকে নিয়ে ভার্সিটিতে এসেছে শ্রবণ। গাড়ি থেকে বেরিয়ে ওর বন্ধুদের কাছে এগিয়ে আসে। আশেপাশের ছেলেমেয়েরা ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে মেয়েরা তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ আগে থেকেই ভার্সিটির ক্রাশ বয়। ওর লোক, পার্সোনালিটি, অ্যাটিটিউড সকল মেয়েদের নজর কাড়ার জন্য যথেষ্ট। মেয়েদের ধারে কাছে যাওয়া তো দূর, চোখ তুলে তাকিয়েও দেখে না কখনো। গতকালে বোধহয় কোনো মেয়ের দিকে ভালোভাবে তাকিয়েছিল আর একটা চর বসিয়েছিল। গতকালকের শ্রবণকে দেখে তো অনেক মেয়ে রীতিমতো ফ্যান্টাসিতে ভুগছে। সব মেয়ে তো শ্রবণের মতোই জীবন সঙ্গী চায়। ওর মতো জীবন সঙ্গী হলে আর কি লাগে? সোহার ভাগ্য নিয়ে কথা বলছে অর্ধেকের বেশি মেয়ে। এই মেয়েই প্রথম শ্রবণের কাছে র্যাগিং হয়েছিল, আর এই মেয়েকেই বিয়ে করে নিল শ্রবণ। কি ভাগ্য মেয়েটার!